আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেলি লাভের পার্ট 5 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার নাম্বার 35। প্রথমেই বলে নেই, ইলেকটিভ অর্থোপেডিক্স থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, তবে এই চ্যাপ্টারটাকে নেগলেক্ট করা যাবে না, কারণ আমাদের আপার লিম্ব লোয়ার লিম্বের সাথে ক্লিনিক্যাল পোর্শনটা যদি বিসিপিএস অ্যাড করতে চায়, তো যেটা করে সেটা হচ্ছে এখানকার যে অ্যানাটমি পোর্শন বা এটা এখান থেকে মিলিয়ে আমরা যে অ্যানাটমিতে যে আপার লিম্ব লোয়ার লিম্ব পড়েছি, হুম, এগুলোকে একসাথে কোরিলেট করে কোয়েশ্চেন গুলা হয়। আমি বরাবরই বলে আসছি যে বেলি লাভটা আসলে আমাদের কি সব জানতে হবে না, লাইন বাই লাইন জানতে হবে না। জানবো আমরা যখন মিড টার্ম দিব, আমরা যখন ফাইনাল দিব, তখন তো এই বইটাই পড়বো, তাই না? তো তখন আমরা ইন ডিটেলস অনেক কিছু আমাদের জানতে হবে, কিন্তু পার্ট 1 পাস করার জন্য যতটুকু না জানলেই নয়, অতটুকু হচ্ছে আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো। সো এই কোনো চ্যাপ্টারে আমি বলবো না যে বাদ দিয়ে যাবেন। কোনো চ্যাপ্টার বাদ বাদ দিয়ে গেলে দেখা গেল যে চ্যাপ্টার গুলো আপনি বাদ দিয়েছেন, ওই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট বক্স ছিল, ইম্পর্টেন্ট বক্স গুলো থেকে প্রশ্ন এসেছে। যদি একটা এসবি আসে, আপনি যদি না পারেন, আপনার 2 মার্কস শেষ। যদি এমসিকিউ আসে, সেখান থেকে যদি মানে 1 বা 1.5 মার্ক না পারেন, তাও কিন্তু অনেকটা মার্কস কমে গেল, তাই না? সো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আমি ইলেকটিভ অর্থোপেডিক্সটা একদম খুব চেস্ট করে আপনাদেরকে দাগিয়ে দিব। আশা করি আহ আপনাদের উপকার হবে এটাতে, ঠিক আছে? কারণ লাইন বাই লাইন তো আসলে এখন আমাদের পড়ার সময়ও না আর দরকারও নেই। সো আমরা স্টার্ট করি, বিসমিল্লাহ। ইলেকটিভ অর্থোপেডিক্স ফার্স্ট পেজ থেকে আমাদের কিছুই পড়ার নাই, আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে টেবিল নাম্বার, দেখেন আমি আপনাদের একটু দাগিয়ে দিচ্ছি। সেকেন্ড পেজে টেবিল নাম্বার 35.1, টাইপ অফ লিম্ফ। লিম্ফ মানে কি? খোঁড়ায় খোঁড়ায় হাঁটা, তাই না? এখান থেকে যেটা আসে মূলত বক্সের এইটুকু পোর্শন আসে, আপনি এইটুকু পোর্শন ডাবল স্টার দিয়ে রাখেন। এইটুকু পোর্শন ডাবল স্টার দিয়ে রাখেন, ঠিক আছে? এখান থেকে কি আসে? এখান থেকে দেখেন লিম্ফ। হ্যাঁ, লিম্ফ কত ধরনের লিম্পিং হয় আমাদের। অ্যান্টালজিক গেট হয়, ট্রেন্ডেলেনবার্গ গেট হয়, হাই স্টেপিং গেট হয়, স্পাস্টিক এবং হচ্ছে অ্যাটাক্সিয়া। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গেট। তো এরকম এসবিএ কোয়েশ্চেন আসে, যেমন দেখেন এক একটার জন্য এক একটাই কিন্তু প্যাথোলজি। খেয়াল করে দেখেছেন? এক একটা লিম্পের জন্য এক একটা প্যাথোলজি। সো এখান থেকে খুব পসিবিলিটি আছে এসবিএ আসার জন্য। হ্যাঁ, তো এসবিএ লিখে ডাবল স্টার দিয়ে রাখেন। অ্যান্টালজিক কখন আমরা পাবো? অ্যান্টালজিক মানে আসলে পেইনফুল গেট। কখন পাই? যখন আমাদের হিপ জয়েন্টে আর্থ্রাইটিস ডেভেলপ করে, ঠিক আছে? খুব পেইনফুল একটা গেট হবে পেশেন্টের, কখন? হিপ জয়েন্ট আর্থ্রাইটিস হলে। আপনাকে এখানে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, অনেক কিছু দিয়ে কনফিউজ করা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ট্রেন্ডেলিনবার্গ গেট। এটা তো খুব ইম্পর্টেন্ট। এটা আমরা যখন লোয়ার লিম্ব পড়েছি, তখনও আমরা এটাকে অ্যাড্রেস করেছি। ট্রেন্ডেলিনবার্গ গেট, তো ট্রেন্ডেলিনবার্গ গেটের কথা যেটা বলি, যে ট্রেন্ডেলিনবার্গ গেট হচ্ছে উইকনেস অফ দ্য হিপ অ্যাবডাক্টর। আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হবে অ্যাডাক্টর, তা না। হিপ অ্যাবডাক্টর আমাদের কে কে আছে? দুইজন মাসেল, তাই না? একটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাস। ঠিক আছে, গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাস, এই দুইটা মাসেল মূলত আমাদের হিপের স্ট্রং অ্যাবডাক্টর। এটা আমরা লোয়ার লিম্ব চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, হাই স্টেপিং গেট কখন হয়? যখন ফুট ড্রপ হয় সেকেন্ডারি টু কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে বেসিক অ্যানাটমি পড়ানোর সময় যেই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিয়েছি, বেরি ল্যাবেও কিন্তু ওই পোর্শন গুলোই আপনাদেরকে দাগিয়ে দিচ্ছে। কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হলে ফুট ড্রপ হবে। ফুট ড্রপের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে? হাই স্টেপিং একটা গেট নিয়ে আসবে। ধরেন আপনি জানেন ফ্রম ইয়োর বেসিক অ্যানাটমি যে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হলে ফুট ড্রপ হয়, এটা আপনার একদম মুখস্থ। কিন্তু আপনাকে এত সহজ ভাবে তো দিবে না আসলে। আপনাকে দিল যে একটা আহ, কত 24, 25 বা 30 ইয়ার্স এর একজন ইয়াং মেল, সে আপনার কাছে হাই স্টেপিং গেট নিয়ে প্রেজেন্ট করলো। হ্যাঁ, কোন নার্ভ ইনজুরি হতে পারে? তো আপনার যদি জানা না থাকে যে হাই স্টেপিং গেটটা আসলে কিছুই না, এটা ফুট ড্রপে হয়, এত সহজ একটা জিনিস কিন্তু আপনি মিস করে যাবেন। আচ্ছা, এখন আসেন স্পাস্টিক। স্পাস্টিক লিম্পিং কখন হয়? সেরেব্রাল পলসিতে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। অ্যাটাক্সিয়া কখন হয়? সেরেবেলার লিশনে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা। ওকে, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। প্রথমে আমি বলেছি যে আমরা সবকিছু পড়বো না, অনেক কিছু স্কিপ করে যাব। হ্যাঁ,
এখন যদি আপনার সময় থাকে বা আপনার যদি মনে হয় যে না, আমি এনাফ ক্যাপাবল, আমি কোনো কিছু বাদ দিয়ে যেতে চাই না, সেই ক্ষেত্রে আপনি একটা বার একটু চোখ বুলায় যেতে পারেন। তবে আমি বলবো যে এটা না করাই ভালো হবে। হ্যাঁ, কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে আর কি। দরকার নাই যে জিনিসগুলো ওগুলো পড়ে আসলে মাথা ক্লামজি করার কোনোই প্রয়োজন নাই আমাদের। ওকে, আমরা চলে যাব একদম ডিরেক্টলি আপনার 479 নাম্বার পেজে। ঠিক আছে, 479, একদম ডিরেক্টলি চলে যান 479 নাম্বার পেজে। আচ্ছা, 479 নাম্বার পেজ থেকে আপনি পড়বেন টেবিল নাম্বার 35.6। এখান থেকে দেখেন কি পড়বেন, থেনার ওয়াস্টিং। আমরা বলেছিলাম না, যদি আমরা একটা থাম্ব এখানে আঁকি, ধরেন থাম্ব মানে হ্যান্ড যদি আঁকি, এই যদি একটা আঁকি, এটা হচ্ছে আমাদের থিনার ইমিনেন্স, এটা হচ্ছে হাইপোথিনার ইমিনেন্স, তাই না? সো থিনার ওয়াস্টিং আপনাকে একটা ক্লু দিল, ধরেন এসবিএ তে একটা ক্লু দিল থেনার ওয়াস্টিং, এইটা দেখে আপনি বুঝে যাবেন ও এটা তো মিডিয়ান নার্ভ ইনজুরি। হাইপোথিনার ওয়াস্টিং, এটা দেখে আপনি বুঝে যাবেন আলনার নার্ভ ইনজুরি। এবং দেখেন ইন্ট্রিনজিক ওয়াস্টিং, আমি বলেছিলাম না আমাদের ইন্ট্রিনজিক মাসেল অফ হ্যান্ড যেগুলো আছে, লুম্বিকালস, ইন্টারোশিয়াস, এরা সবাই সাপ্লাই পায় কি দিয়ে? আলনার নার্ভ দিয়ে। সো একটা ইন্ট্রিনজিক ওয়াস্টিং বললে এটা হবে কি আলনার নার্ভ পলসি। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি পরের পেজে। পরের পেজে টেবিল নাম্বার 35.7, এখান থেকে আপনি কি পড়বেন, এখান থেকে মাঝে মাঝে এসবি এর স্টেম গুলো আসে, যেমন কি রকম দেখেন, ডিআইপিজি মানে কি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর পিআইপিজি মানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। হ্যাঁ, তো দেখেন এই যে হ্যাবার্ডন নোট কোথায় পাওয়া যায় আর বচার্ড নোট কোথায় পাওয়া যায়, এইটা একটু প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে। সো হ্যাবার্ডন নোট আমরা পাবো ডিআইপিজি তে, আর বচার্ড নোট পাবো আমরা পিআইপিজি তে। একটা জিনিস এভাবে মনে রাখতে পারেন, বচার্ড, হ্যাঁ বচার্ড এর ফার্স্ট লেটার হচ্ছে বি। ফার্স্ট লেটার, আপনাকে এখন হ্যাবার্ডন নোট কি জিনিস, বচার্ড নোট কি জিনিস, এগুলো আপনার ইন ডিটেলস প্রয়োজন নাই। আপনি যদি মেডিসিনের আন্ডারে পরীক্ষা দিতেন তাহলে এগুলো আপনার খুব লাগতো, কিন্তু আপনি যেহেতু সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন, আপনার এগুলো এত ভাস্ট জানার কোনোই প্রয়োজন নাই। আপনি খালি একটু ট্রিক্স খাটায় মনে রাখবেন যে আমার কোন লেটারটা আগে আসে, দেখেন তো, বি আমার আগে আসে অ্যালফাবেটিক্যালি, এন্ড এইচ আমার পরে আসে। সো প্রক্সিমাল মানে কি প্রথমে, আর ডিস্টাল মানে দূরে। তাহলে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে আমরা অস্টিও আর্থ্রাইটিক পেশেন্টদের কি পাবো, বচার্ড নোট পাবো। খালি এইভাবে একটু মনে রাখেন, ঠিক আছে? এছাড়া আপনারা ছোটবেলা থেকে সবাই জানেন বটনিয়ার্স ডিফর্মিটি, সোয়ান নেক ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, এভরিথিং সাজেস্টিভ অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর হ্যাবার্ডন নোট, বচার্ড নোট, যেটা আমরা খুব বেশি একটা এমবিবিএস লাইফে এমফাসাইজ দিয়ে পড়ি নাই, সেগুলো হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস এর পেশেন্টদের আমরা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, আলনার ড্রিফট, আলনার ড্রিফট বা আলনার ডেভিয়েশন কোথায় পাওয়া যায়, ওই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায়। এখান থেকে একটা প্রশ্ন আপনার এরকম ভাবে দিয়ে থাকে যে নিচের কোনটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার, অথবা নিচের কোনটি অস্টিও আর্থ্রাইটিসের ফিচার, অথবা নিচের সবগুলোই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার এক্সেপ্ট। সো খুব কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? সহজ প্রশ্ন দেখে লাভ দিয়ে আনসার করা যাবে না। আর আপনারা তো নিশ্চয়ই জানেন হয়তোবা বা নাও জানতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা সুযোগ আছে আছে এফসিপিএস এ, সেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে ফিল আপ করতে পারি প্রথমে। হ্যাঁ, মানে আমরা সবসময় পেন্সিল দিয়ে ফিল আপ করতে পারি, প্রথম বা শেষ না, পেন্সিল দিয়ে আমরা ফিল আপ করতে পারি, এটা আমাদের একটা সুবিধা। তো ভুল হলে আমরা কিন্তু মুছে আবার আনসারটা কারেক্ট করার একটা সুযোগ পাচ্ছি। ওকে, এখন চলে আসেন টেবিল নাম্বার 35.8, দ্যাট ইজ দ্য সেন্সরি ডিস্ট্রিবিউশন অফ নার্ভ সাপ্লাই টু দ্য হ্যান্ড। খুব ইম্পর্টেন্ট, আপনি অলরেডি জানেন, আমি অলরেডি আপার লিম্ব পড়ানোর সময় বলে ফেলেছি, এটা পড়বেন। ওকে, এরপরে আপনাকে যেটা ভালো করে জানতে হবে, এসবিএ কোয়েশ্চেন আসে, সো এটাকে ইনফিনিটে একটা স্টার দিয়ে দেন। ও আচ্ছা, কি সেটা, সেটা হচ্ছে স্পেশাল হ্যান্ড টেস্ট। স্পেশাল হ্যান্ড টেস্ট, আচ্ছা, আপনি কি জানবেন, প্রসিজার জানতে হবে আপনাকে? নো, নেভার, আপনাকে কোনো ধরনের কোনো প্রসিজার জানতে হবে না। আপনাকে যেটা জানতে হবে, আপনি কোন সাইন পেলে কি আশা করবেন বা এটার সিগনিফিকেন্সটা কি। যেমন অ্যালেন টেস্ট, টিনেল টেস্ট, ফ্যালেন টেস্ট, আর হচ্ছে ফ্রমেন্ট সাইন। সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এটা, ফ্রমেন্ট সাইন। ঠিক আছে, সবচেয়ে বেশি আসে এটা,
ফ্রমেন্ট সাইন। ওকে, এখন আসেন আপনি যেটা জানবেন ফ্রমেন্ট সাইন। হুম, এটা আপনি কিসে পাবেন? এটা দেখেন, একটা পজিটিভ টেস্ট ইন্ডিকেটেড বাই ফ্লেকশন অফ থাম interphalangeal joint suggest weakness of adductor pollicis muscle। আপনি এই জায়গাটাকে খালি বোল্ড করে রাখবেন, যে যখন আমরা ফ্রমেন্ট সাইন পাবো এটাতে আমরা কি বুঝবো? এটাতে আমরা বুঝবো আমাদের অ্যাডাক্টর পলিসিস, পলিসিসটাকে অ্যাডাক্ট করার যে মাসেল সেটা উইক হয়ে গেছে, যেটা সাপ্লাইড বাই কোন নার্ভ? আলনার নার্ভ। ঠিক আছে, আলনার নার্ভের যে সাপ্লাই আমরা পড়েছি, আলনার নার্ভের সাপ্লাইতে আমরা দেখেছি যে আলনার নার্ভ তো ম্যাক্সিমাম আমার হাইপোথিনার মাসেল গুলোকে সাপ্লাই দেয়। শুধুমাত্র একটা ছোট্ট ব্রাঞ্চ সে থিনার মাসেলের দিকে নিয়ে আসে, সেই ব্রাঞ্চটা শুধুমাত্র অ্যাডাক্টর পলিসিস মাসেলকে সাপ্লাই দেয়। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। তাহলে ফ্রমেন্ট সাইন আমরা কেন কিসের জন্য করে থাকি? আলনার নার্ভের টেস্টের জন্য করে থাকি। আমরা কোন মাসেলের পাওয়ারটা দেখতে চাই? আমরা দেখতে চাই অ্যাডাক্টর পলিসিস মাসেলের পাওয়ারটা। ঠিক আছে, ওকে। এখন দেখেন ফ্যালেন টেস্ট, এটা কেন করা হয়? এটা মিডিয়ান নার্ভে কোনো কম্প্রেশন আছে কিনা সেটা বোঝার জন্য করা হয়, দ্যাটস ইট। দেন আসেন টিনাল টেস্ট। টিনাল টেস্টটা কেন করা হয়? এটা করা হয়, দেখেন নন স্পেসিফিক ভাবে বলেছে যে আইডেন্টিফাই দ্য কম্প্রেশন অফ দ্য পেরিফেরাল নার্ভ, সো এত বেশি একটা ইম্পর্টেন্ট না। এখন আসেন অ্যালেন টেস্ট। এটা কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে আপার লিম্ব পড়ানোর সময়, তাই না? যে অ্যালেন টেস্ট, অ্যালেন টেস্টটা কেন করা হয়? আলনার এবং রেডিয়াল আর্টারির সাপ্লাইটা হ্যান্ডে ঠিক আছে কিনা। তো ফ্রমেন্ট সাইনটাই হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট সাইন। ওকে, এখন আমরা একদম ডিরেক্টলি চলে যাব, আমি বলছি আপনাদেরকে পেজ নাম্বারটা। আহ, আমরা সরি, আমরা ডিরেক্টলি চলে যাব 490 নাম্বার পেজে। 490। চলে এসেছি আমরা অলমোস্ট 490। ঠিক আছে, 490 তে দেখেন সামারি বক্স 35.7, এটা একটু পড়তে হবে। আচ্ছা, কমন কজেস অফ এলএলডি। এলএলডি মানে কি? এলএলডি মানে হচ্ছে লেগ লেন্থ ডিসক্রিপেন্সি। আমি লিখে দিচ্ছি, লেগ লেন্থ ডিসক্রিপেন্সি। তার মানে একটা পায়ের সাথে আরেকটা পায়ের যে লেন্থ, সেখানে একটা ডিসপ্রপোর্শন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, লেগ লেন্থ ডিসক্রিপেন্সি। আপনার এটা এমসিকিউ তে আসে, এটা এমসিকিউ তে আসে। ঠিক আছে, কি আসে? এমসিকিউ তে আসে নিচের কোনগুলো এলএলডির কজ। ঠিক আছে, সেগুলো কি? দেখেন, অস্টিও আর্থ্রাইটিস যদি হয় মানুষের লেগ লেন্থ ডিসক্রিপেন্সি হবে। ঠিক আছে, প্লাস হিপ ফ্র্যাকচার, হিপের ডিসলোকেশন, হিপের ডিসপ্লাসিয়া, হিপ রিলেটেড যা কিছু, হিপ যদি ঠিক না থাকে, হিপ জয়েন্টে যদি কোনো প্রবলেম হয়, লেন্থ ছোট হয়ে যাবে। অ্যাভাসকুলার নেক্রোসিস যদি হয়, লেন্থ ছোট হয়ে যাবে। এবং ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি, এটা আমরা মনে থাকে না কিন্তু আমাদের এটা। ঠিক আছে, যে লাস্ট যে পয়েন্টটা ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি, এটা একটু জোর দিতে হবে। এমসিকিউ তে এই পোর্শনটা আসে, পাশে এমসিকিউ লিখে রাখেন। ঠিক আছে, এরপরে আমরা একবারে চলে যাব পেজ নাম্বার 493 তে। 493, ওকে, চলে এসেছি 493। 493 থেকে আপনি কি পড়বেন? আপনি মূলত এখানে পড়বেন এন্টেরিয়র ড্রয়ার টেস্ট। দেখেছেন এন্টেরিয়র ড্রয়ার বলো নাকি এন্টেরিয়র ড্র টেস্টও বলে থাকে। সো এটা আমরা আসলে পাই কোথায়? এটা আমরা দেখেন কিসে পাই, যে ফ্লেক্স বোথ নি টু 90 ডিগ্রি অ্যান্ড লুক ফর আ পোস্টেরিয়র স্যাগ। দিস মে ইন্ডিকেট অ্যান ইনজুরি টু পিসিএল। মনে আছে? পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে এন্টেরিয়র ড্র টেস্ট কিসে কিসে পজিটিভ পাওয়া যায়? এই যে আপনার পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরিতে পাওয়া যায়। আপনি জাস্ট খালি এই কথাটা জানবেন, আমরা অলরেডি এগুলো লোয়ার লিম্বে পড়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে আসি
পেজ নাম্বার, হ্যাঁ, একবারে এক লাফে আমরা চলে যাব পেজ নাম্বার 505-এ। 505-এ চলে আসি। 505 চলে আসছি। ওকে, এখান থেকে আমরা পড়বো এসিএল রাপচারটা। ঠিক আছে, এসিএল রাপচারটা আপনারা এটাকে ডাবল স্টার দিয়ে রাখেন। এসিএল রাপচার, এসিএল রাপচার থেকে আপনি কি পড়বেন মূলত? এসিএল রাপচারটা আপনি হচ্ছে গিয়ে পড়বেন প্রথম লাইনটা, মেকানিজম ইজ কমনলি অ্যান্ড নন কন্টাক্ট pivotal injury or a direct impact to the lateral knee। তার মানে এসিএল ইনজুরি, এসিএল রাপচার মানে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রাপচার হয় কখন? যদি কোনো একটা ইনজুরি আপনার ল্যাটারাল নিতে হয়, হ্যাঁ, নিয়ের ল্যাটারাল অ্যাসপেক্টে হয়, তাহলে বেশি আপনার ইনজুরি, মানে এই জায়গাটাতে হলে বেশি আপনার এসিএল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড, সেকেন্ড বুলেট পয়েন্টটা খেয়াল করেন, এখানে একটা বলা আছে হেয়ার অর ফিল আ পপ, পপ ইন দেয়ার নি। এই কথাটা আপনার স্টেমে থাকবে। এসিএল ইনজুরি হলে এই যে পপ, এই একটা সাউন্ড আপনি পাবেন। এই পপ কথা মানেই, পপ পাওয়া মানেই এটা এসিএল, এক কথায় শেষ। ঠিক আছে, আচ্ছা। এবং আপনার হচ্ছে গিয়ে এমআরআই যদি আমরা করি তাহলে আমরা ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার গুলোকে খুব ভালো দেখতে পারবো। এই যে ফোর্থ নাম্বার বুলেট পয়েন্টে এটাই বলা হয়েছে, এটা একটু পড়বেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এসিএল ইনজুরি কিন্তু কনজারভেটিভলিও ম্যানেজ করা যায়, তাই না? ক্যান বি ম্যানেজড কনজারভেটিভলি। আচ্ছা, লাস্ট লাইনটা দেখবেন, আপনারা সব সময় খেয়াল রাখবেন গোল্ড স্ট্যান্ডার্ড, এই কথাটা যেখানেই দেখবেন এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, আপনি প্রশ্ন এরকম অনেক পাবেন যে which investigation is the gold structure investigation, হ্যাঁ, which standard investigation, which investigation or which treatment is gold standard in treatment, এই ধরনের প্রশ্ন অনেক পাবেন আপনি। তো সার্জিক্যাল অপশন ইনক্লুড এসিএল রিকনস্ট্রাকশন, যদি আপনি এসিএল রিকনস্ট্রাকশন করেন দ্যাট ইজ ইয়োর গোল্ড স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, আপনি এখান থেকে এতটুকুই পড়বেন। আর আপনার এই চ্যাপ্টার থেকে তেমন কিছু পড়ার নাই, আপনি চলে যান চ্যাপ্টার নাম্বার 37। চ্যাপ্টার নাম্বার 37 দ্য স্পাইন, এটা আমরা পড়বো। ঠিক আছে, স্পাইন, স্পাইন থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কর্ডা ইকুইনা সিনড্রোম। এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। টেবিল নাম্বার 37.1, কর্ডা ইকুইনা সিনড্রোম, একদম যে কয়টা বুলেট পয়েন্ট আছে সবগুলো থেকেই প্রশ্ন আসতে পারে। একটা কর্ডা ইকুইনা সিনড্রোমের পেশেন্ট আপনার কাছে লো ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করবে, ইউনিল্যাটারাল অথবা বায়োল্যাটারাল সায়াটিকা নিয়ে প্রেজেন্ট করবে, তার স্যাডেল টাইপ অফ অ্যানেস্থেসিয়া থাকবে, মোটর উইকনেস থাকবে তার লোয়ার এক্সট্রিমিটিজে, এবং রেকটাল বা ইউরিনারি সিমটমস থাকবে। অনেকে এসে কি বলে ইম্পর্টেন্স, এটাও বলে, তাই না? তো এই ব্যাপারগুলো দিয়ে আপনার স্টেম আসতে পারে। আচ্ছা, আপার মোটর নিউরন লিশন এর ক্যারেক্টারিস্টিক্স আপনার সবাই জানেন, এটা জাস্ট একবার একটু গো থ্রো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এর পরের পেজে আমাদের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ইভালুয়েশন অফ আপার লিম্ব, নিউরোলজিক্যাল ইভালুয়েশন অফ লোয়ার লিম্ব। কি পড়তে হবে আপনাকে? আপনাকে জাস্ট পড়তে হবে নিউরোলজিক্যাল লেভেল এবং মোটর এবং রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে C5, এই লেভেলে আমরা আগেই পড়েছি যে বাইসেপস এর, বাইসেপস মানে হচ্ছে C5 C6, তাই না? আর ব্রাকিও রেডিয়ালিস মানেও সেম, C5 C6। ট্রাইসেপস মানে C7 C8। ঠিক আছে, তো এই মূলত বাইসেপস, ব্রাকিয়ালিস, আর হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস আর ট্রাইসেপস, এটা পড়তে হবে। আরেকটা আসেন, সেটা হচ্ছে লোয়ার লিম্বের ক্ষেত্রে। লোয়ার লিম্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন প্যাটেলার রিফ্লেক্স আর অ্যাকিলিস রিফ্লেক্স, এই আপনার পড়লেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে আসি লোয়ার মোটর নিউরন লিশনের ক্যারেক্টারিস্টিক্স। আপনার সবাই জানেন, জাস্ট একবার রিডিং করবেন। আচ্ছা, এর পরের পেজটাতে আসেন, অনেক বড় একটা টেবিল আছে, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, সব পড়তে হবে না, জাস্ট আমি যে লাইনগুলো একটু আন্ডারলাইন করে দিব সেগুলাই, আপনারা অলরেডি অনেক কথাই জানেন এখান থেকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি কর্ডাইকুইনাস সিনড্রোম, আপনি এখান থেকে আরেকবার পড়বেন, এখানে দু একটা কথা, একই কথা একটু ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, এটা একটু পড়বেন। ঠিক আছে, এছাড়া আপনার আর কিছু তেমন লাগবে না। আপনি যেটা অ্যাজ এ হোল পড়বেন সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ, এরা হচ্ছে রেড ফ্ল্যাগ, মানে সিরিয়াস কন্ডিশন,
whose sign and symptoms can cause low back pain। ঠিক আছে, তাহলে একটা লো ব্যাক পেইন নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করলো আপনার কাছে, এই কন্ডিশন গুলো যদি থাকে তাহলে আপনি এটাকে রেড ফ্ল্যাগ হিসেবে মার্কিং করবেন। যেমন লো ব্যাক পেইন আপনার কর্ডাইকুইনা সিনড্রোমে হয়, লো ব্যাক পেইন স্পাইন ফ্র্যাকচার হলে হয়, লো ব্যাক পেইন ক্যান্সার হলে হয়, লো ব্যাক পেইন ইনফেকশনে হয়। কি কি ইনফেকশনে হতে পারে? যদি ডিসসাইটিস হয়, ভার্টিব্রাল অস্টিওমাইলাইটিস হয়, স্পাইনাল ইপিডুরাল অ্যাবসেস হয়, এই জিনিসগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, তাই না? তো এগুলো হচ্ছে আপনার রেড ফ্ল্যাগ। এইটা আপনি অ্যাজ এ হোল পড়বেন যে লো ব্যাক পেইনের রেড ফ্ল্যাগ কন্ডিশন কোনগুলো, এটা একটা পড়বেন। কর্ডাইকুইনা সিনড্রোমটা একটু ডিটেলসে পড়বেন। হয়ে গেল। আচ্ছা, আপনার আরেকটা জিনিস একটু জেনে থাকবেন, এটা এটা একটা একটা স্টার দিয়ে পড়ে ফেলবেন। সেটা হচ্ছে, দেখেন, নন স্পাইনাল কজ অফ লো ব্যাক পেইন। খুব পরীক্ষার জন্য মোটামুটি এটা আসলে একটা স্টার দিলে ভুল হবে, এটা ডাবল স্টার দেন। সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন এটা আসতেই পারে, তাই না? এটা সুন্দর কিন্তু এমসিকিউ হতেই পারে। আপনার দেখা গেল ওপরের গুলো হচ্ছে স্পাইনাল কজ আর নিচেরটা হচ্ছে নন স্পাইনাল কজ, তাই তো? আচ্ছা, এখন আসেন, আপনার কি করবে, স্পাইনাল কজের সাথে নন স্পাইনাল কজটাকে মিলিয়ে দিবে। সো আপনাকে জানতে হবে রেসপিরেটরি মেসোথেলিওমা, তার মানে হচ্ছে কি প্লুরাল, যে মানে প্লুরার যে ক্যান্সার, সেটাকে তো আমরা বলি মেসোথেলিওমা, তাই না? আচ্ছা, সেখানে আমার লো ব্যাক পেইন হতে পারে। এগুলো আলটিমেটলি সব কি রেফার্ড পেইন, ঠিক আছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, পাইলোনেফ্রাইটিস, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস এবং ইউরোজেনিটাল যত ক্যান্সার আছে এগুলোতে সব কি হতে পারে, লো ব্যাক পেইন হতে পারে। এটা একটু পড়বেন। ওকে, এখন আপনারা চলে আসেন পেজ নাম্বার 514। 514 এখান থেকে কি পড়বেন? এই যে কর্ডা ইকুইনা সিনড্রোমের কমনেস্ট প্রেজেন্টেশনটা কি? পেরিনিয়াল নামনেস। পেরিনিয়াল এরিয়াতে পেশেন্টের নামনেস ফিল হবে, এটাই হচ্ছে সবচাইতে কমনেস্ট প্রেজেন্টেশন। অল্টারেশন অফ দ্য বাওয়েল ফাংশন এবং সেন্সেশন লিডিং টু পেইনলেস ইউরিনারি রিটেনশন, ওভারফ্লো ইনকন্টিনেন্স, ফিকাল ইনকন্টিনেন্স। ঠিক আছে, এই ব্যাপারগুলো সব থাকবে কর্ডাইকুইনাতে। আপনাকে আর্জেন্টলি কি করতে হবে, এমআরআই করতে হবে যদি আপনি সাসপেক্ট করেন। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি আপনাকে জানতে হবে। এরপরে আপনি আহ এখান থেকে আপনার হচ্ছে গিয়ে আর একটা কথা একটু জানবেন, মাঝে মাঝে এসবিএ দিয়ে দেয়, হ্যাঁ, একটু অ্যাটিপিক্যাল টাইপের কোয়েশ্চেন যদি স্যাররা করতে চান এসবিএ তে দেন। সেটা হচ্ছে স্পাইনাল স্টেনোসিস এইজ গ্রুপটা দেখবেন। আপনি যখনই দেখবেন আপনাকে স্টেমে একটা 50 থেকে 70 ইয়ার্স একটু বয়স্ক মানুষের হিস্ট্রি বলছে, তার হচ্ছে গিয়ে ব্যাক, বাটক, থাই এবং কাফ মাসেলে পেইন আছে, এই দুইটা বুলেট পয়েন্ট পড়লেই আপনি ডায়াগনোসিস করতে পারবেন, দ্যাট ইজ স্পাইনাল স্টেনোসিস। ঠিক আছে, তো এই হচ্ছে কি স্পাইনাল স্টেনোসিস মাঝে মাঝে এসবিএ তে দিয়ে দেয়, এটা একটু পড়বেন। ওকে, এরপরে আমরা চলে আসি পরবর্তী পেজে। পরবর্তী পেজটা আমাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না এরকম একটা পেজ। সেটা হচ্ছে 516 নাম্বার। আপনি পেজ নাম্বারটা আপনার মাথায় সেট করে ফেলেন। ঠিক আছে, কি পড়বেন এখান থেকে? এখান থেকে পড়বেন টিউমার অফ দ্য স্পাইন। খুব ইম্পর্টেন্ট, টিউমার অফ দ্য স্পাইন। তবে আমি এখানে আপনারটাও দাগিয়ে দিচ্ছি, আপনি কোন জায়গাগুলোর উপরে বেশি জোর দিবেন। দেখেন, the commonest malignancy that metastasize to spine are shown in box এত। আচ্ছা, সেটা সব এই বক্সে দেখানো হয়েছে, এই বক্সটা আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো। এরপরে আসে, দেখেন, ওভার 80% of patients with spinal metastasis present with progressive pain, only 20% with spinal cord compression। ঠিক আছে, তাহলে যত স্পাইনাল মেটাস্টেসিস হয় পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে আপনার কাছে? ব্যথা নিয়ে প্রেজেন্ট করবে। আর মাত্র 20% পেশেন্ট আপনার স্পাইনাল কর্ড কম্প্রেশন নিয়ে প্রেজেন্ট করবে। আচ্ছা, এরপর আপনি চলে আসেন, প্লেন রেডিওগ্রাফ মে শো অ্যান অ্যাবসেন্ট পেডিকেল, যেটাকে বলা হয় উইঙ্কলিং আওয়েল সাইন। এই সাইন গুলো মনে রাখবেন, হ্যাঁ। উইঙ্কলিং আওয়েল সাইন, ভার্টিব্রাল কর্টিক্যাল ইরোশন অর দ্য ভার্টিব্রাল কোলাপস। ঠিক আছে, প্লেন রেডিওগ্রাফ করলে আপনি এই জিনিসগুলো পাবেন। আচ্ছা, এমআরআই অফ হোল স্পাইন উইল ডিটেক্ট মোস্ট অফ দ্য মেটাস্টেসিস। তার মানে মেটাস্টেসিস যখন আপনি ধারণা করবেন পেশেন্টের,
কি করবেন? এমআরআই করবেন। ঠিক আছে? মোস্ট মেটাস্টেসিস আর অস্টিওব্লাস্টিক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড উইল শো আপ অন বোন সিন্টিগ্রাফি। তাহলে দেখেন তো আমরা আরেকটা ইনভেস্টিগেশন কি করি, বোন সিন্টিগ্রাফি করি। এবং অস্টিওলাইটিক লিশন সাচ অ্যাজ মাল্টিপল মায়োলোমা, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। মাল্টিপল মায়োলোমার লিশনটা কেমন, অস্টিওব্লাস্টিক নাকি অস্টিওলাইটিক? অস্টিওলাইটিক। অ্যান্ড রেনাল সেল কার্সিনোমা মে নট শো আপ অন অ্যান আইসোটোপ বোন স্ক্যান। আচ্ছা, এটা দরকার নাই, আপনি চলে আসবেন শুধু এইটা, অস্টিওলাইটিক লিশন কোথায় পাওয়া যায়? মাল্টিপল মায়োলোমাতে পাওয়া যায়। এরপরে আসেন মেটাস্টেসিস ফ্রম দ্য প্রোস্টেট মে স্ক্লেরোটিক, এই কথাটা মনে রাখবেন যে প্রোস্টেটের যত মেটাস্টেসিস গুলো হয় এগুলো কেমন হয়? এগুলো স্ক্লেরোটিক হয়। ঠিক আছে, স্ক্লেরোটিক। আচ্ছা, এখান থেকে আপনার পড়ার মধ্যে এই জিনিসগুলোই আছে। এরপরে যেটা একটু কষ্ট হলেও পড়তে হবে সেটা হচ্ছে হাইলি রেডিও সেন্সিটিভ কারা আর কারা রেডিও রেজিস্ট্যান্ট। এটা আসলে কি বলবো, একটু নিজের মতো ছক করে পড়বেন, এটা আমার কাছে খুব প্যারা লাগতো। কারণ যতবারই পড়তাম ততবারই মানে মনে থাকতো না, ভুলে ভুলে যাইতাম। তারপরে কয়েকটা জিনিস ভুলতে পারবেন না, যেমন হচ্ছে ধরেন হাইলি রেডিও সেন্সিটিভ। হ্যাঁ, হাইলি রেডিও সেন্সিটিভ কারা? লিম্ফোমা, তার মানে লিম্ফোমা নিয়ে একটা পেশেন্ট আসলে, যেমন আমাদের হসপিটালে আমরা এই পর্যন্ত বেশ কয়েকটা লিম্ফোমার পেশেন্ট পেয়েছি। লিম্ফোমা কিন্তু খুব আনকমন না, ঠিক আছে? তো দেখা যায় ওয়ার্ডে আমাদের স্যাররা প্রায় সময় আমাদেরকে জিজ্ঞেস করে, বলো তো এই পেশেন্টটার তো লিম্ফোমা আসলো, তুমি তো লিম্ফোমা পেলে, তুমি এখন পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিবা? তার মানে স্যাররা আসলে জানতে চাচ্ছে যে আমি কি জানি কিনা যে কোনগুলো হাইলি রেডিও সেন্সিটিভ, কোনগুলো হাইলি রেডিও রেজিস্ট্যান্ট। কারণ আমি তো পার্ট ওয়ান পাস করে আসছি, তো আমার তো এটা জানা উচিত। ঠিক আছে, তো জানবেন সেটা কি হাইলি রেডিও সেন্সিটিভ কারা? লিম্ফোমা। লিম্ফোমার পেশেন্টদেরকে আমরা যদি রেডিওথেরাপি দেই খুব ভালো কাজ করবে। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এই চারটা ক্যান্সার মনে রাখবেন। এই চারটা ক্যান্সার ভালো করে মনে রাখতে হবে যে এরা খুব ভালো রেডিওথেরাপিতে কাজে আসে। ব্রেস্ট ক্যান্সার কত কমন না, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো আপনি সব সময় পেশেন্ট পাবেন। মনে রাখবেন যে এদেরকে আমি সবসময় কোথায় পাঠাবো? রেডিওথেরাপি দিতে পাঠাবো। আচ্ছা, এরপর আসেন কেমোসেনসিটিভ। কেমোসেনসিটিভ কারা? দেখেন, কেমোসেনসিটিভ হচ্ছে আপনার লাং ক্যান্সার, কিন্তু কোন লাং ক্যান্সার? স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। ঠিক আছে, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, আপনি ভেতরে পড়লেই আপনি কথাগুলো পেয়ে যাবেন। এটা আমি আমার বইতেই ছোট করে লিখে রেখেছিলাম, সেখান থেকে সামারিটা আমি আপনাদেরকে বলছি। তো স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, ইয়োইং সার্কোমা, থাইরয়েড ক্যান্সার, অলসো ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড নিউরোব্লাস্টোমা, এই কয়েকটা হচ্ছে আমার কেমো সেন্সিটিভ, মেডিসিন দিলে কাজ করবে। ঠিক আছে, হাইলি রেডিও রেজিস্ট্যান্ট, কেমো রেজিস্ট্যান্ট সাধারণত আসে না, কারণ যে জিনিসটা রেজিস্ট্যান্ট এটা জানে আমার কি হবে, বরঞ্চ আমাকে জানতে হবে সেন্সিটিভ কোনটা। আলটিমেটলি পেশেন্টের একটা অসুখ আমি ডায়াগনোসিস করার পরে এটা রেজিস্ট্যান্ট এটা জানার থেকে বেশি জানা দরকার এটা না যে এই জিনিসটা সেন্সিটিভ, কিসে সেন্সিটিভ ওইটা আমার বেশি জানা দরকার। সো এটা জানবেন। ঠিক আছে, হাইলি রেডিও সেন্সিটিভ এবং হাইলি রেডিও মানে কেমো সেন্সিটিভ আর কি। আচ্ছা, হলো। এরপরে আপনি আসেন, মানে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষা আসতেছে এই বক্সটা, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হবে, প্রত্যেকবার এই বক্সটা দিচ্ছে। 37.10, সেটা কি? কমনেস্ট ম্যালিগনেন্সি দ্যাট মেটাস্টেসাইজ টু দ্য স্পাইন অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পড়ার আপনার কোনোই দরকার নাই, ফ্রিকোয়েন্সি পড়ার আপনার কোনোই দরকার নাই, আপনি জাস্ট খালি মনে রাখবেন এই সিরিয়ালটা, তাহলেই আপনার জন্য যথেষ্ট। তাহলে আপনার এসবিএ কোয়েশ্চেন দিবে, দিবেই, দেয়। ঠিক আছে, এজন্য বলছি যে কমনেস্ট ম্যালিগনেন্সি যেটা স্পাইনে ছড়ায় সেটা কি? ব্রেস্ট কার্সিনোমা। ঠিক আছে, কমনেস্ট বলেছে কিন্তু। এখন আসেন, আপনার অপশনে ব্রেস্ট নাই, লাংস আছে, প্রোস্টেট আছে, হ্যাঁ, বা অন্য কিছু একটা দিয়েছে, তাহলে সেকেন্ড মোস্ট কোনটা ইম্পর্টেন্ট? লাং। তাহলে কি হবে? কমনেস্ট ম্যালিগনেন্সি দ্যাট মেটাস্টেসাইজ টু দ্য স্পাইন ইজ লাং। ধরেন ব্রেস্টও দিল না, লাংসও দিল না, অপশনে প্রোস্টেট আছে আর হাবিজাবি কিছু অপশন দিয়েছে যেগুলো এই বক্সের ভেতরে নাই, ইনক্লুডেড না, তাহলে আপনার মোস্ট কমনেস্ট ম্যালিগনেন্সি কোনটা হবে তখন? প্রোস্টেট হবে। তার মানে আপনার এই সিরিয়ালটা মনে রাখা কতটা জরুরি বুঝতে পারছেন? ব্রেস্ট, লাং, প্রোস্টেট, রেনাল, জিআইটি, থাইরয়েড, এই হচ্ছে আপনার মনে রাখতেই হবে। ঠিক আছে,
এরপরে চলে আসেন আপনারা পেজ নাম্বার পেজ নাম্বার ওকে, এবার চলে আসেন পেজ নাম্বার 526। মনে হতে পারে যে আমি এত জাম্প করে করে চলে যাচ্ছি, আদৌ ভেতরে না পড়ে কি বিপদে পড়বো কিনা। আশা করি বিপদে পড়বেন না, ঠিক আছে, ভরসা রাখেন। হ্যাঁ, আল্লাহ ভরসা, দেখা যাক, এখান থেকেই ইনশাল্লাহ আসবে। আমিও এই জিনিসগুলো পড়েই পাশ করেছি, আপনারাও ইনশাল্লাহ এই জিনিসগুলো পড়েই পাশ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা চলে আসি চ্যাপ্টার নাম্বার 38-এ। 38 থেকে যেটা পড়বেন, শোল্ডার গার্ডেলের অ্যানাটমিটা একবার একটু রিডিং করবেন। এখানে আমি যা কিছু পড়িয়েছি সবকিছুই আছে, আপনি একটু পড়লে আপনার কনফিডেন্স হবে। ও আচ্ছা, বেসিকে যা পড়েছি বেলি লাভের অ্যানাটমিতে তো একই কথাই লেখা, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। এরপরে আসেন স্প্রিঞ্জেল শোল্ডার। প্রথম লাইনটা খালি পড়বেন, কমনেস্ট কনজেনিটাল অ্যাবনর্মালিটি, কমনেস্ট কনজেনিটাল অ্যাবনর্মালিটি, ঠিক আছে, এই কথাটা একটু পড়বেন। স্ক্যাপুলার, সবচেয়ে কমনেস্ট কনজেনিটাল অ্যাবনর্মালিটি হচ্ছে এইটা, জাস্ট নামটা একটু পড়বেন, আর কিচ্ছু লাগবে না। এর পরের পেজে চলে আসি আমরা, পেজ নাম্বার 529-এ চলে আসি। এই যে পেইনফুল আর্ক বলেছিলাম না, এই যে একটা শোল্ডার আর্ক আছে, এই সেই শোল্ডার আর্ক, এই শোল্ডার আর্ক, এটা আপনি একটু পড়বেন। আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। রোটেটর কাফ, রোটেটর কাফ একবার রিডিং করবেন। রোটেটর কাফের আপনারা সবকিছুই জানেন, জাস্ট একবার একটু রিডিং করবেন। রোটেটর কাফ টিয়ার, এটা নিয়েও কথা বলেছি, এটাও আপনারা ডাবল স্টার দিয়ে পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আপনারা হচ্ছে গিয়ে রোটেটর কাফের আপনারা ভেতরে ডেসক্রিপশন যদি পড়তে না চান, জাস্ট সামারি বক্সটা পড়ে ফেলবেন, হ্যাঁ, তাহলেই হবে। ওকে, ফ্রোজেন শোল্ডার আলোচনা করা হয়েছে, জাস্ট রিডিং দিবেন। ফ্রোজেন শোল্ডারের বক্স, বক্স আছে, ফ্রোজেন শোল্ডারের বক্স, জাস্ট রিডিং দিবেন। এটা একটু ভালো করে পড়বেন, এটা আসে, হ্যাঁ, এটা ডাবল স্টার দিতে পারেন, ডাবল স্টার। আচ্ছা, এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি, সো এগুলো আমরা রিপিট করে আমাদের টাইম ওয়েস্ট করব না। ঠিক আছে, আমরা চলে আসি, একদম জাম্প করে চলে যাব 543 নাম্বার পেজে। 543 নাম্বার পেজে, হ্যাঁ, 543। ওকে, চলে এসেছি। 543 নাম্বার পেজে আপনি কি পড়বেন, আপনি পড়বেন টেবিল নাম্বার 38.1। 38.1, ঠিক আছে, 38.1। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে অস্টিও আর্থ্রাইটিস এর একটা ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট খুবই সুপারফিশিয়াল লাগে আমাদের, সেটা কি, এরকম দিয়ে দেয় যে নিচের কোনটি, হ্যাঁ, মানে রেডিওলজিক্যাল ফিচার অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা নিচের কোনটি রেডিওলজিক্যাল ফিচার অফ অস্টিও আর্থ্রাইটিস, জাস্ট এতটুকু দেখেন। পেরি আর্টিকুলার অস্টিওপোরোসিস আর সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, দেখেছেন কত কাছাকাছি না জিনিসগুলো। সো পেরি আর্টিকুলার তার মানে আপনার যেখানে আর্টিকুলেশন হয়েছে তার আশেপাশে অস্টিওপোরোটিক চেঞ্জ ডেভেলপ করবে, ফুটা 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 হয়ে যাবে। অস্টিওপোরোসিস মানে কি, বোনসের ভিতরে ছিদ্র হয়ে গেছে। আর অস্টিওস্ক্লেরোসিস, অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে একটা স্ক্লেরোসিস, আমরা জানি না বয়স হলে সবকিছু একটা স্ক্লেরোজিং চেঞ্জ হয়, সো এটা একটা স্ক্লেরোসিস। এবং দেখেন সিস্ট পাবেন, অস্টিও আর্থ্রাইটিসে সিস্ট পাবেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইরোশন পাবেন, পেরি আর্টিকুলার সফট টিস্যু সোয়েলিং পাবেন। আর অস্টিও আর্থ্রাইটিসে আপনি এটা খুব কম পাবেন, দুইটা জায়গায় আপনি জয়েন্ট স্পেস ন্যারো পাবেন। সো আপনি এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারছেন না, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন এই জিনিসটা দিয়ে। মার্জিনাল ইরোশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে হচ্ছে সবকিছু ক্ষয়ে ক্ষয়ে যাওয়া। আর অস্টিও আর্থ্রাইটিসে কি ডেভেলপ করবে, অস্টিওফাইটস ডেভেলপ করবে, এক্সট্রা বনি প্রজেকশন ডেভেলপ করবে। এটা জয়েন্ট ডিফর্মিটি করে ফেলে, ম্যাল অ্যালাইনমেন্ট করে ফেলে। অস্টিও আর্থ্রাইটিসে কিন্তু কোনো ম্যাল অ্যালাইনমেন্ট হয় না, জয়েন্ট ডিফর্মিটি হয় না। কি হয়, জয়েন্ট ডিফর্মিটি হয় কিন্তু অল্প হয়, এখানে অ্যানকাইলোসিস হয়, কিন্তু এখানে অ্যানকাইলোসিস কম হয়। জাস্ট এতটুকু সহজ করে একটু পড়বেন, ঠিক আছে। এর পরের পেজে আপনারা অলরেডি জানেন, আগে আলোচনা করেছি, এই বক্সটা একটু রিডিং দিবেন। আচ্ছা,
তারপরের পেজে চলে আসেন। ডুপিট্রিন কন্ট্রাকচার পড়েছি আমরা, রিডিং দিবেন, ডুপিট্রিন কন্ট্রাকচার রিডিং দিবেন। আচ্ছা, এরপরে চলে আসেন কার্পাল টানেল সিনড্রোম। আপনারা সবাই অনেক ভালো করে জানেন, রিডিং করবেন। আলনার নার্ভ গায়ন টানেল সিনড্রোম বা গায়ন ক্যানেল, আমি ছবি দেখিয়েছি, জাস্ট রিডিং। এগুলো আপনি আপনার বেসিক থেকে সবকিছু পড়েছেন, ঠিক আছে? এখান থেকে দেখায় দেওয়ার মানেটা হচ্ছে যাতে একটু ক্লিনিক্যাল ঘেঁষা যদি কোনো কোয়েশ্চেন আসে আপনি যেন আনসার করতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার নাম্বার 39-এ চলে যাব, হিপে চলে যাব, ঠিক আছে? সো হিপ থেকে আমরা কি পড়বো? হিপ থেকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো এই লাস্ট বুলেটটা, ঠিক আছে? এই যে ব্লাড সাপ্লাই টু দ্য ফিমোরাল হেড ইজ মেইনলি ডিরাইভ ফ্রম মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। মনে আছে রেটিনাকুলার আর্টারি কিছুদিন আগে আপনাদেরকে পড়িয়েছি। এই লাইনটার দিকে গুরুত্ব দিবেন। ওকে, এরপরে অ্যাভাসকুলার নেক্রোসিস, কিচ্ছু বাদ দিবেন না। অ্যাভাসকুলার নেক্রোসিস পুরো প্যারাটা রিডিং করবেন, এটাকে ডাবল ট্রিপল স্টার দিয়ে পড়ে ফেলবেন। ইটিওলজি অফ অ্যাভাসকুলার নেক্রোসিস আপনারা সবাই মোটামুটি ছোটবেলায় পড়ছেন, এখন একটু গুরুত্ব দিবেন। দেখেন, স্টেরয়েড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টেরয়েড পেশেন্ট অনেকদিন যাবত স্টেরয়েড খেয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশি পেশেন্টরা তো আসলে এত বেশি সচেতন না, হ্যাঁ, এখানে আহ তাদের সচেতনতা নাই, প্লাস আমরা ডক্টররাও দেখা যায় যে খুব ভালো করে বলে দেই না যে স্টেরয়েডটা লং টার্ম নিলে মানুষটার কি হতে পারে। হ্যাঁ, এই ইফেক্ট গুলো বলে দেই না, বা তারাও আসলে ঠিক মতো ফলো আপে আসে না। যার কারণে দেখা যায় যে তাদের স্টেরয়েড নিলে ভালো লাগে, সো তারা স্টেরয়েড নিতেই থাকে। সো স্টেরয়েড এক নাম্বার মুখ্য কজ। তো এটা দিয়ে কিন্তু আপনার এসবিও আসতে পারে যে সবচাইতে ইম্পর্টেন্ট কজ কোনটা, স্টেরয়েড। এখন বলতে পারেন যে আমি এটা কিভাবে বলছি, স্টেরয়েড অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, কেন বলছি? কারণ বক্সের এক নম্বরে স্টেরয়েডকে যেহেতু দিয়েছে, স্টেরয়েডকে আমরা বুঝতে পারছি ইনডাইরেক্টলি এটাই সবচাইতে ইম্পর্টেন্ট। সো ইটিওলজি অফ অ্যাভাসকুলার নেক্রোসিস একদম সুন্দরভাবে পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এভিএনেরই আরেকটা ইম্পর্টেন্ট বক্সে, সামারি বক্স 39.3-তে চলে আসি। দেখেন, এভিএন অফ ফিমোরাল হেড, এটা একদম সুন্দর করে পড়বেন। এই দেখেন, এমআরআই স্ক্যান, আর্লি ডায়াগনোসিসের জন্য আপনার কি করতে হবে? এমআরআই করতে হবে, এমআরআই। এটা মনে রাখবেন, ঠিক আছে? এভিএন দেখার জন্য আমরা কি করব? এমআরআই করব। এক্সরেতে আমাদের কিছু ভালো মতো বোঝা যাবে না, এভিএন বুঝতে গেলে এমআরআই করতে হবে। ওকে, এরপরে আমরা এই চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে আসব। চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে আসবো, লাস্ট পেজে চলে আসবো, 561 নাম্বার পেজে চলে আসবো। আচ্ছা, এইখানে দেখেন সার্জিক্যাল অ্যাপ্রোচ টু হিপ, সার্জিক্যাল অ্যাপ্রোচ টু হিপ। হ্যাঁ, এখানে অ্যাপ্রোচের নামগুলা পড়বেন। পোস্টেরিয়র অ্যাপ্রোচ আছে, ট্রকেন্টেরিক অ্যাপ্রোচ আছে, এন্টেরোল্যাটারাল অ্যাপ্রোচ আছে, আর এন্টেরিয়র অ্যাপ্রোচ আছে, ঠিক আছে? তো হিপ জয়েন্টে যদি আপনি কোনো সার্জারি করতে চান, সবচেয়ে কমনলি পোস্টেরিয়র অ্যাপ্রোচ দিয়ে ঢোকা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কথা এসবি এর জন্য। সবচেয়ে বেশি কোনটা দিয়ে ঢোকা হয়? পোস্টেরিয়র অ্যাপ্রোচ দিয়ে ঢোকা হয়। হ্যাঁ, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলকে সরিয়ে ঢোকা হয়, এই কথাটা একটু জানবেন। আচ্ছা, আহ ওকে, এখানে আরেকটা জিনিস একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এটা কমপ্লিকেশন অফ টোটাল হিপ রিপ্লেসমেন্ট। এটা একটু ভালো করে পড়বেন যে ইন্ট্রা অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে? ভাগগুলো ভালো করে পড়বেন যে কোনটা পোস্ট অপারেটিভ আর কোনটা ইন্ট্রা অপারেটিভ। অপারেশনের সময় সায়াটিক নার্ভ ইনজুরি করে ফেলতে পারেন, ফিমোরাল নার্ভ ইনজুরি করে ফেলতে পারেন, অপারেটর নার্ভ ইনজুরি করতে পারেন, ভেসেলে খোঁচা মেরে ভেসেল ফাটায় ফেলতে পারেন, ভেসেল মানে ফাটায় মানে ভেসেল কেটে ফেলতে পারেন, তাই না? এগুলো করতে পারেন। আবার দেখা গেল যে অ্যাসিটাবুলাম আপনি ফ্র্যাকচার করে ফেললেন, এগুলো আপনার ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশন। আর পোস্ট অপারেটিভ কি হবে? ইনফেকশন, ডিভিটি, এম্বোলিজম, এই দেখেন লেগ লেন্থ ইনইকুয়ালিটি বা ডিসক্রিপেন্সি, ঠিক আছে, ডিসলোকেশন, এগুলো সব আপনি পড়লে বুঝতে পারবেন যে পোস্ট অপারেটিভ। হ্যাঁ, পড়াগুলা খুব কঠিন না। আচ্ছা, আমরা এরপরে চলে আসি, আস্তে আস্তে আমরা খুব মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে আসছি। হ্যাঁ, ওকে, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের নি 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 জয়েন্ট। নি জয়েন্টে অ্যানাটমি একটু রিডিং পড়বেন, আমি এটা রিকোয়েস্ট করব। তাহলে আপনার আবারও পড়াগুলা একটু মানে উজ্জীবিত হবে আর কি। হ্যাঁ, সজীব হয়ে যাবে আপনার বেসিকের পড়াগুলা। বক্সটা একবার রিডিং দিবেন।
দেন চলে আসেন পরের পেজে, এখানে নি অস্টিও আর্থ্রাইটিস কাদের হয় বেশি? ফিমেলদের হয়। ঠিক আছে, ফিমেলদের সবচেয়ে বেশি হয়। জাস্ট একটু রিডিং করবেন, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডিকেশনসটা ডাবল স্টার দিয়ে পড়বেন, 2 স্টার। সেটা কি? টর্ন মেনিসকাস। ঠিক আছে, যদি মেনিসকাস ছিঁড়ে যায় আপনার নি আর্থ্রোপ্লাস্টি লাগবে, এই কথাটা মনে রাখবেন। দেন হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে আপনার নি আর্থ্রোপ্লাস্টি লাগবে। তার মানে নি জয়েন্টের মেন যে দুইটা স্ট্রাকচার তারা যদি ইনজুর্ড হয় নি আর্থ্রোপ্লাস্টি লাগবে। ঠিক আছে, এরপরে চলে আসেন, হ্যাঁ, এরপরে চলে আসেন পেজ নাম্বার 5, 6, 7। কমপ্লিকেশন অফ টোটাল নি রিপ্লেসমেন্ট, যেমনটা হিপ পড়েছিলেন তেমনটা নি, খুব কাছাকাছি, জাস্ট একটা পড়লে আরেকটা এমনি পারবেন। এরপরে চলে আসেন ফুটে। ঠিক আছে, ফুট থেকে কি পড়বেন? ফুটের অ্যানাটমি রিডিং করবেন, কখনোই বেলি লেভেল অ্যানাটমি পোর্শন বাদ দিবেন না। ঠিক আছে, সব সময় অ্যানাটমিটা একবার পড়ে যাবেন, অ্যানাটমি পড়ে যাবেন, এগুলো থেকে প্রশ্ন আসে, আমরা বেসিকে পড়েছি। কোথায় চলে গেলাম? উম, ও, আমি ট্রমাতে চলে আসছি। পেজটা সরে গেছে, এই তো চলে আসছি, হ্যাঁ ঠিক মতো জায়গা মতো চলে আসছি। এই যে আপনার অ্যানাটমি অফ ফুট, এটা একবার রিডিং করবেন। এই ছবিটা, এই ছবিটা আপনাকে মারাত্মক লেভেলে সাহায্য করবে। এটা একদম চোখের মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, সবই তারা হালকা ব্লু ব্লু কালার দিয়েছে, দেখেন তো আপনি কিভাবে মনে রাখবেন বা আমি কিভাবে মনে রাখতাম। বুড়া আঙ্গুল থেকে শুরু করেন। ঠিক আছে, দেখেন, আপনি মেহেদি লাগাই না আমরা পায়ে, ধর মেহেদির ডিজাইন আপনি এইটুকু যে ভরাট করি না আমরা মেয়েরা, এইটুকু ওই যে আঙ্গুলের মাথাটা, বা আমাদের মা খালারা শুধু আগে এতটুকু ভরাট করে রেখে দিত, তাই না? এতটুকু ভরাট করে রেখে দিত। এটা কোন নার্ভ? এটা হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ, ব্রাঞ্চ অফ টিবিয়াল নার্ভ। পিছনেও সাপ্লাই দেয়, প্রত্যেকটা নেল বেডে সাপ্লাই দেয়। এই জায়গাটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ভাই, এই জায়গাটা একদম ভুলবেন না। সেটা কি? ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, ডিপ পেরোনিয়াল নার্ভ, এটা থেকে প্রশ্ন আসে যে গ্রেটার টো এবং সেকেন্ড টো এখানের এরিয়া, ক্লেফট, ফার্স্ট ক্লেফট, সেটা কি দিয়ে সাপ্লাই পায়? ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। এবার দেখেন সুরাল, সুরাল হচ্ছে আপনার এই যে ল্যাটারাল এইজ বরাবর, আর সেফানাস হচ্ছে মিডিয়াল এইজ বরাবর। আপনি মনে রাখবেন কিভাবে? সুরাল, SURAL, মাত্র 5টা লেটার, সেফানাস কতগুলা লেটার, সুতরাং বেশি অংশ সাপ্লাই দিচ্ছে সেফানাস, অল্প অংশ সাপ্লাই দিচ্ছে সুরাল। ঠিক আছে, এই তো, এই আপনার মনে রাখলেই হয়ে যাচ্ছে। আর বাকি পুরা যা বাকি থাকলো, এই যে যেগুলোতে আমি যে জেব্রা ক্রসিং দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে একটু সামারি করি। ডিপ পেরোনিয়াল, সুপারফিশিয়াল পেরোনিয়াল, সুরাল, আর আর কি? সেফানাস। এখন আপনার মনে হতে পারে যে এটা আমার এত জানতে হবে কিসের জন্য? হ্যাঁ, আমি তো মেডিসিনে ক্যারিয়ার করছি না যে এখানে আমি পিন প্রিক করে অথবা টাচ করে আমি বুঝবো পেশেন্টের কোন নার্ভ গেছে। এটা তো আমি সার্জারির লোক, আমার জানার দরকার নেই। আপনার জানার দরকার কেন জানেন? আপনি যখন ওটিতে অ্যাঙ্কেল ব্লক দিবেন না, হ্যাঁ অ্যাঙ্কেল ব্লক, অ্যাঙ্কেল ব্লক মানে তো বুঝতে পারতেছেন যে অ্যাঙ্কেল জয়েন্টে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে অ্যাঙ্কেলটাকে ব্লক করব। আপনি ওয়ার্ডে গেলে বাংলাদেশের হাসপাতালগুলোতে ম্যাক্সিমাম ডায়াবেটিক ফুট পাবেন, এবং এই ডায়াবেটিক ফুটের যত আঙ্গুল টাঙ্গুল কাটাকাটি সব আপনারই করতে হবে। এবং আপনি যখন এই আঙ্গুলগুলা কাটাকাটি করতে যাবেন তখন আপনাকে অ্যাঙ্কেল ব্লক দিতে হবে। এবং অ্যাঙ্কেল ব্লকে আপনি কি করবেন? এই সমস্ত নার্ভ গুলাকে আপনি অ্যানেস্থেটাইজ করে দিবেন। সো আপনি ল্যাটারালি, মিডিয়ালি, অ্যাবাভ, বিলো, একদম গোল করে সার্কামফারেন্সিয়াল ভাবে আপনি বারবার বারবার পিয়ার্স করে করে 5টা জায়গায় নার্ভ গুলাকে ব্লক করবেন। আপনি আলটিমেটলি কাকে ব্লক করছেন? এই সমস্ত নার্ভ গুলাকে ব্লক করছেন। এজন্য আপনাকে জানতে হবে, স্যাররা জিজ্ঞেস করবে যে তুমি যে অ্যাঙ্কেল ব্লক দিলা তুমি কোন জায়গায় পিয়ার্স করে কোন নার্ভকে ব্লক করলে। আপনি যদি ল্যাটারালি পিয়ার্স করেন তাহলে আপনি সুরাল নার্ভকে ব্লক করছেন। আপনি যদি মিডিয়ালি পিয়ার্স করেন তাহলে সেফানাস নার্ভকে ব্লক করছেন। আপনি যদি মাঝ বরাবর পিয়ার্স করেন তাহলে সুপারফিশিয়াল পেরোনিয়ালকে ব্লক করছেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার এটা লাগবে, হ্যাঁ, যে সেফানাস কোথায় থাকে, সুরাল কোথায় থাকে, এটা আপনাকে একটু জানতে হবে, কারণ আপনি তো অ্যানেস্থেসিয়া দিবেন। ওকে, এরপরে আমরা চলে আসি
পেজ নাম্বার, কত নাম্বার পেজ এটা? হ্যাঁ, 574, সরি 572, 572। এই যে এখানে জাস্ট খালি মার্টনস নিউরোমা, মার্টনস নিউরোমা, এটা জাস্ট কিচ্ছু না, একবার জাস্ট একটু রিডিং করবেন। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট খালি একবার রিডিং করবেন। আচ্ছা, এরপরে আপনি চলে আসেন পরের পেজটাতে। এটা না, এই যে এখানে, হ্যাঁ, অ্যাকওয়ার্ড ফ্ল্যাট ফুট, খুব বেশি প্রশ্ন আসে না, জাস্ট খালি রিডিং আর লিখে রাখেন, জাস্ট খালি রিডিং করবেন। রিডিং করার পরে আপনার যতটুকু ব্রেইনে ধরে অতটুকুই আপনার জন্য যথেষ্ট, আপনার এটা নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি চলে আসেন পেজ নাম্বার 578। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে আহ কোথায় কোথায় কোথায়, না এটা না, এই যে এখানে আপনি চার কোট, চার কোট, চার কোটটা 2 স্টার দিয়ে পড়বেন, চার কোট, ঠিক আছে? চার কোটটা 2 স্টার দিয়ে পড়বেন। দেখছেন ডায়াবেটিক আলসার গুলো কেমন হয়? এই যে ডায়াবেটিক ফুট আলসার একদম এরকম আসবে রুগী আপনার কাছে, বুঝতে পারছেন? চার কোট পড়বেন। ডায়াবেটিস, এই চ্যাপ্টারটা, এই বক্সটা আপনি পড়বেন, 2 স্টার দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা চ্যাপ্টার নাম্বার 42, মাস্কুলোস্কেলিটাল টিউমার। মাস্কুলোস্কেলিটাল টিউমার থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে, ঠিক আছে? মাস্কুলোস্কেলিটাল টিউমার, সো মাস্কুলোস্কেলিটাল টিউমার থেকে আমি একদম দাগিয়ে দিচ্ছি, প্রথম পেজে কিছু পড়াশোনা আছে আমাদের, সেটা হচ্ছে, আচ্ছা আমি খুবই দুঃখিত, আমার বাসার সামনেই হচ্ছে বিশাল বড় মাঠ, ওই মাঠে আজকে মনে হয় টুর্নামেন্ট বা কিছু একটা আয়োজন করেছে তারা, তো ওইটার একটা সাউন্ড আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি খুবই দুঃখিত, আমি আসলে জানতাম না যে আজকে ফ্রাইডে তারা এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করবে, এটার জন্য এই সাউন্ড মনে হয় আপনাদেরও একটু ডিস্টার্ব হতে পারে, আমি জন্য খুব শাউট করে বলছি যাতে ওই সাউন্ডটা মার্জ হয়ে যায়, আপনাদের কান পর্যন্ত না পৌঁছায়। আচ্ছা, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমরা চলে আসি ইন্ট্রোডাকশন, এখান থেকে আপনি দাগাবেন, দ্য মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার ইন বোন আর মেটাস্টেটিক, মেটাস্টেটিক কার্সিনোমা। কি বুঝলেন? তার মানে বোনসে যদি আপনি কোনো ম্যালিগনেন্সি পান, তার মানে আপনাকে বুঝতে হবে এটা বোনস নিজে থেকে তৈরি করে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে এসে বোনসের ঘাড়ের উপরে চেপে বসছে, ঠিক আছে? দ্য মোস্ট কমন কার্সিনোমা দ্যাট মেটাস্টেসাইজড, এই দেখেন সেই বক্সটা, ব্রেস্ট, প্রোস্টেট, লাং, কিডনি, থাইরয়েড, কোলন, খুব ইম্পর্টেন্ট, দাগায় ফেলেন। এখান থেকে আপনি এই লাইনটা দাগাবেন, তারপরের পেজে চলে আসেন, তারপরের পেজ, হ্যাঁ, পরের পেজে এইখানে আসেন, ম্যালিগনেন্ট প্রাইমারি বোন টিউমার আর ভেরি রেয়ার, যেটা বললাম যে বোনসের নিজস্ব প্রাইমারি টিউমার খুবই রেয়ার, ঠিক আছে? মোস্ট কমন ম্যালিগনেন্ট প্রাইমারি টিউমার ইজ অস্টিওসার্কোমা, ভুলবেন না, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, ইউইং সার্কোমা, একদম এমসিকিউ বলেন, এসবিএ বলেন, এসবিএ আসলে আপনার অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা অপশনে না থাকলে কন্ড্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা অপশনে না থাকলে ইউইং সার্কোমা, এমসিকিউ আসলে এই তিনটাই তো ট্রু হবে, ঠিক আছে? একদম ভুল করা যাবে না, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা চলে আসি 582 নাম্বার পেজে, 582, 582, এই যে conditions associated with an increased risk of malignant disease in bone and cartilage। এখান থেকে আপনি কি জানবেন? এখান থেকে আপনি পড়বেন কোনগুলো হাই রিস্ক, এই যে ফ্যামিলিয়াল রেটিনোব্লাস্টোমা সিনড্রোম, এটা হাই রিস্ক, ঠিক আছে? এই জাস্ট এইটুকু একটু পড়বেন, আর কিচ্ছু লাগবে না, আসেন এর পরের পেজ, যেটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক, এই যে সামারি বক্স 42.1, সামারি বক্স 42.2, একদম গিলে খেয়ে ফেলবেন। মোস্ট কমন টিউমার মেটাস্টেসাইন টু দা বোন 93% করে ফেলছেন অলরেডি, এবং মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস, কনফিউশন করা যাবে না। কোন জায়গাগুলো থেকে বোনসে সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় সেগুলো হচ্ছে ব্রেস্ট, লাং, থাইরয়েড, প্রোস্টেট, রেনাল, কোলন, ঠিক আছে? মাথায় সেট হয়েছে? এবং পরবর্তী বক্সে কি বলছে? মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস, মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস, তার মানে বোনস এর কোথায় যাবে?
যদি মেটাস্টেসিস বোনসে হয় তাহলে বোনসের কোথায় যাবে? সবার আগে যাবে স্পাইনে, দেন যায় প্রক্সিমাল ফিমার এন্ড পেলভিসে, তারপরে যাবে হিউমেরাসে। মনে রাখবেন সবার আগে ধরবে আপনার মেরুদণ্ড, তারপরে ধরবে পায়ের বোনস গুলা, তারপরে আসবে হাতে। হাতে এত সহজে আসে না, খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা ধরেন তো যদি মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস একটা অপশন যদি বলে তাহলে সেটা কি হবে? ফার্স্ট অপশন স্পাইন, এটাই হচ্ছে আপনার ঠিক আছে? খুব কেয়ারফুল থাকবেন কিন্তু, হ্যাঁ ভাই, সিরিয়ালটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে, সিরিয়ালটা ভালো করে মনে রাখতে হবে, সিরিয়াল ভুলা যাবে না। এরপর আসেন ম্যালিগন্যান্ট বোন টিউমার, জাস্ট খালি নামগুলা পড়বেন, জাস্ট খালি নামগুলা পড়বেন, হ্যাঁ জাস্ট শুধু নামগুলা পড়বেন, আর কিচ্ছু লাগবে না। এই বক্সটা, এই যে টিউমার প্রডিউসিং বোন, টিউমার্স প্রডিউসিং বোন, কোন কোন টিউমার বোন তৈরি করে, জাস্ট নামগুলা পড়বেন। টিউমার প্রডিউসিং কার্টিলেজ, জাস্ট নামগুলা পড়বেন। এই যে ইওইং সার্কোমা, পুরাটা পড়বেন। ইওইং সার্কোমা, ইনফিনিটি স্টার, পুরাটা রিডিং পড়বেন। ইওইং সার্কোমা একটা লাইনও বাদ দিবেন না। ইনফিনিটি স্টার, ক্লাসিফিকেশন অফ বোন টিউমার, ডায়াফাইশিয়াল কোডগুলা, মেটাফাইশিয়াল কোডগুলা এবং ইপিফাইশিয়াল কোডগুলা, এটা খেয়াল করেছেন মোস্ট? তাহলে ধরেন আপনাকে এই বক্স থেকে কিছুই দিল না, খালি বলল যে বোন টিউমার সবচেয়ে বেশি বোনসের কোথায় পাওয়া যায়, ডায়াফাইশিয়াল রিজিওনে, ইপিফাইশিয়াল রিজিওনে, মেটাফাইশিয়াল রিজিওনে, কোথায় পাওয়া যায়? আনসার কি? মেটাফাইশিয়াল রিজিয়ন। ঠিক আছে? ডায়াফাইশিয়াল টিউমার গুলো তো পড়বেন, সাথে ইপিফাইশিয়াল টিউমার গুলোও পড়বেন, কিন্তু এই কথাটা ভুলবেন না যে মেটাফাইশিয়ালে মোস্ট অফ দ্য টিউমার পাওয়া যায়, এটা পড়বেন। ঠিক আছে? ওকে। এরপরে এখানে জায়ান্ট সেল টিউমার, এই কথাটা একটু পড়েন, কোথায় পাওয়া যায়? ইপিফাইসিস অ্যারাউন্ড দা নিতে পাওয়া যায়, ইপিফাইসিস অ্যারাউন্ড দা নিতে পাওয়া যায়। এরপর আসেন ওয়ার্নিং সাইন অফ বোন টিউমার, জাস্ট রিডিং পড়বেন একবার, রিডিং। ওয়ার্নিং সাইন অফ সফট টিস্যু টিউমার, রিডিং পড়বেন, এটা 2 স্টার দিয়ে পড়বেন, একটু গুরুত্ব দিয়ে পড়বেন, হ্যাঁ? যে কখন আপনি একটা সফট টিস্যু টিউমারকে অ্যালার্মিং মনে করবেন, ওয়ার্নিং মনে করবেন, যখন সেটা 5 সেন্টিমিটার থেকে বড় হবে, সাইজে যদি বড় হতে থাকে, ব্যথা হতে থাকে, এটা যদি ফাসা ইনভলভ করে ফেলে, এটা যদি আগের কোনো একটা এক্সাইজ জায়গায় আবার নতুন করে রিকার করে, এই ব্যাপারগুলো থাকলে আপনাকে এই সফট টিস্যু টিউমারকে কি করতে হবে? খুব কেয়ারফুলি আপনার হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? খুব কেয়ারফুলি আপনার হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন স্টেজিং গ্রেডিং। এই যে স্টেজিং, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। প্লেন রেডিওগ্রাফ ইজ মোস্ট ইনফরমেটিভ ফর বোন টিউমার, আপনাকে সিনারিও দিবে যে আপনি অনেক অমুক তমুক করে 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 আলটিমেটলি বুঝতে পারলেন যে পেশেন্টের হয়তো বা বোন টিউমার হবে। আপনার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে? অবশ্যই অবশ্যই আপনাকে প্লেন রেডিওগ্রাফ করতে হবেই। আপনি সিটি এমআরআই তে যাওয়ার আগে একটা প্লেন রেডিওগ্রাফ আপনার নাই, তাহলে আপনি কখনোই একজন ভালো ক্লিনিশিয়ান হতে কিন্তু পারলেন না। ঠিক আছে? এটা আপনাকে জানতে হবে। সিটি স্ক্যান কখন করবেন? সিটি স্ক্যান অফ লাং, ডিটেক্ট লাং মেটাস্টেসিস। সিটি এমআরআই আসলে আমরা করি মেটাস্টেসিস বোঝার জন্য। ঠিক আছে? প্রাইমারি আসলে আমাকে সব ইনফরমেশন কে দিবে? আমি এক্সরে থেকেই পেয়ে যাব। ঠিক আছে? ওকে। আমরা এবার চলে আসি একদম পেজ নাম্বার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 43। চ্যাপ্টার নাম্বার 43 তে চলে আসি। খুবই ইম্পর্টেন্ট একটা, ইনফেকশন অফ দ্য বোনস এন্ড জয়েন্ট। হ্যাঁ, ইনফেকশন, তবে আমাদের পড়া খুব বেশি নাই এখানে। ঠিক আছে? এটা একটু মাইক্রোবায়োলজি ভাইব পাবেন, যাদের অনেকের আছে না মাইক্রোবায়োলজি সাবজেক্টটা অনেক পছন্দ, তারা পড়ে খুব মজা পাবেন। আচ্ছা, এখন আসেন 596, চলে গেছি 596। হ্যাঁ, এখানে 596 কি পড়বেন? এই যে virulent gram positive, virulent gram positive organism, particularly Staphylococcus aureus, are the most common cause of bone and joint infection. এই লাইনটা একদম সূরা কালামের মতো মুখস্থ করে ফেলেন। কে অর্গানিজমটা? কে? স্ট্যাফাইলোককাস অরিয়াস। এই একটা লাইন আপনার 2 মার্ক পাওয়াই দিবে, বুঝতে বুঝতে পারছেন? এবার আসেন
এটাতে চলে আসেন। এই বক্স এই বক্সটা কঠিন, আমি মানি এই বক্সটা কঠিন। বক্সের একবার দুইবার তিনবার রিডিং করব। ঠিক আছে, আমার অ্যাডভাইস বলেন, রিকোয়েস্ট বলেন, একটু ফলো করবেন, আপনারা উপকৃত হবেন। আমরা তো আসলে এই পর্যায়ে দিয়ে চলে আসছি। আমরাও আমাদের সিনিয়র মেন্টরদের কথা শুনতাম, হ্যাঁ, এবং আমরা দেখছি যে ভাইয়া আপুদের কথা শুনছি তো বিপদ কেটে গেছে, শুনি নাই তো বিপদে পড়ছি। তাহলে কি বললাম দেখেন, এটা আপনি কয়বার রিডিং করবেন? তিনবার। এটা আপনি তিনবার রিডিং করবেন। তিনবার রিডিং করার পরে আপনার মাথায় কিছু কিছু ইনফরমেশন একদম পার্মানেন্টলি গেঁথে যাবে। এরপরে আপনি কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিবেন? আপনি স্টেফাইলো স্ট্রেপ্টো একে ছাড়বেন না। স্ট্রেপ্টো স্টেফাইলো অবশ্যই আপনাকে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এই যে এন্টেরোকক্কাই দেখছেন, কমন ইন ডায়াবেটিক ফুড, ক্রনিক অস্টিওমাইলাইটিস পড়বেন। ওকে। এরপরে আপনি পড়বেন সিউডোমোনাস, খুব ইম্পর্টেন্ট সিউডোমোনাস। তারপরে আপনি পড়বেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, খুব গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, যে যত মনে রাখতে পারে, তবে এই কয়টা জিনিস ভোলা যাবে না। ওকে। এরপরে আমরা চলে আসি, এই যে সেপটিক আর্থ্রাইটিসের জাস্ট খালি প্রেজেন্টেশনটা একটু পড়বেন, প্রেজেন্টেশনটা পড়বেন, হ্যাঁ। আর এটা জাস্ট খালি রিডিং দিবেন, দ্যাট নট মাচ ইম্পর্টেন্ট, বাস একটু খালি একটু পড়া আর কি, হ্যাঁ। আচ্ছা, আহ এরপর আসেন, আপনাকে আরেকটা এসবিএ আমি বলি। কমনেস্ট প্যাথোজেন দেখেছেন? স্টেফাইলোকক্কাস অরিয়াস, সেপটিক আর্থ্রাইটিসেরও স্টেফাইলোকক্কাস অরিয়াস। তারপরে চলে আসেন প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন, প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন। ঠিক আছে, এটা রিডিং দিবেন, রিডিং, জাস্ট একটু রিডিং করবেন। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, MRI is the investigation of choice. MRI is the investigation of choice. MRI is the investigation of choice. Infinity star একটা লাইন। অস্টিওমাইলাইটিস প্রশ্নই আসবে, আপনাকে এসবিএ তে দিবে, আপনি কি করতে চান? আমি এমআরআই করতে চাই, এমআরআই করতে চাই, আর কোনো কথা নাই। ঠিক আছে। ওকে, আমরা আমাদের লাস্ট লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, আর একটু ধৈর্য ধরেন। পেডিয়াট্রিক অর্থোপেডিক্স। ঠিক আছে, খুব বেশি কিছু জানার নাই, রিডিং দিবেন, রিডিং। দেন হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এটা পড়বো আমরা একটু। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, জানেন যে কোলাজেন টিস্যু ফর্মেশন ঠিক মতো হয় নাই যে বাচ্চাদের, তাদের কি ডেভেলপ করে? অস্টিওজেনেসিস ইমপারফেক্টা ডেভেলপ করে। ঠিক আছে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা ডেভেলপ করে। আচ্ছা, কত নাম্বার পেজ? হ্যাঁ, ঠিক জায়গায় আসছি। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা বা ব্রিটল বোন ডিজিজ, এখান থেকে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে, জাস্ট একবার একটু রিডিং দিবেন, রিডিং দিলেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে, জাস্ট করবেন, আর আর কিছুই তেমন লাগে না। তবে মনে রাখবেন, all structure containing collagen may be affected, এর জন্য লিগামেন্ট ল্যাক্সিটি টু স্ক্লেরা পাবেন, এবং নীল, দাঁতগুলা ঠিক নাই এবং লিগামেন্ট গুলো অনেক ল্যাক্স, এই কথা কয়টা আপনাকে বলে দিবে, আপনি ডায়াগনোসিস করে ফেলবেন চট জলদি। সেটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা অথবা ব্রিটল বোন ডিজিজ। ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আহ, আপনি হচ্ছে গিয়ে চলে আসেন একদম পেজ নাম্বার 619-এ, এখানে চলে আসেন। এই যে অ্যাভাস্কুলার নেক্রোসিস কই গেল? এই যে, এই যে কজেস অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড, এটা হচ্ছে বাচ্চাদেরটা। একই জিনিস পড়ে ফেলবেন একটু, হ্যাঁ। বাচ্চাদের কজ একটু কম, এই আর কি। আর মেবি, আর লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাব ফুড। ক্লাব ফুড আপনারা ছোটবেলাও পড়ছেন, মানে আমরা ছোটবেলায় পড়ছি, তারপরে হচ্ছে এরকম ভুলে গেল কেন? আচ্ছা, ক্লাব ফুড জাস্ট একটু মাঝে মাঝে আসে, হ্যাঁ, সব সময় আসে না, মাঝে মাঝে একটা দুটো প্রশ্ন দিয়ে দেয়। ক্লাব ফুড পেজ নাম্বার হচ্ছে 626, 24, 26, এই যে ক্লাব ফুড। আপনি সামারি বক্সটা পড়বেন, পড়বেন, এই যে
পনসেটি মেথড না, এবং সাকসেস রেট কিন্তু অনেক ভালো, 95%। আপনাদেরকে একটু বলে রাখি, অনেক সময় হয় কি জানেন, যে এটার সাকসেস রেট কত, ডিরেক্টলি রেট আসে না, কিন্তু প্রশ্ন প্রশ্ন এরকম একটা স্টেম দিল যে এটার সাকসেস রেট খুব ভালো, এটার সাকসেস রেট খুব হাই। তার মানে কি, আপনাকে জানতে হবে যে একটা ট্রিটমেন্ট আমি দিলাম, এটা কতটুকু ফেল করবে বা কতটুকু সাকসেস হবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে আপনার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আপনার কাছে একটা ক্লাব ফুটের বাচ্চা বাবা মা সহ আসছে, এখন আপনি বললেন যে এত অনেক দিন লাগবে এটা সারতে, হ্যাঁ আমাকে বারবার বারবার মানে প্লাস্টার করে যেতে হবে। বাবা মা আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ম্যাডাম, আচ্ছা স্যার, আমার বাচ্চা ভালো হবে তো? তার মানে কি, এই যে বেলি লাভের এই লাইন আপনি না জানলে বলতে পারবেন যে 95% সাকসেস রেট আপনার লাগবে, এই জন্য আপনার লাগবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে কষ্ট হলেও বলবো একটু পড়বেন, এগুলো আপনার লাইফের দরকার, এবং এই বিসিপিএস এই জন্যই আপনারা জানলে হবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আমরা মোটামুটি আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।